গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি, সরবরাহ কিছুটা স্বাভাবিক হচ্ছে আবাসিক এলাকাতে। রোডে শ্রমিক টানতে পারি না, আজকে 3 দিন ধরে পাম্পে আমরা গ্যাসের লেগা সংকট। বাড়িতে গেলে ফোন দেয়, বাজার লয়ে যেতাম না। বাজার আমি কি বেনু গাড়ি লয়ে, আমি গাড়ি তো গ্যাস বর্তাই না। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে তদন্ত কমিটি, দুর্ঘটনার 6 ঘন্টা পরও মেলে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। কর ফাঁকি রোধে এপিআই সার্ভার চালু করতে চায় এনবিআর, যুক্ত হতে পারবে ব্যাংক ভূমির মতো ডেটাবেইজে প্রাইভেসি নিয়ে শঙ্কা। যদি এই এপিআই সার্ভারের মাধ্যমে যেটা ওপেন হয়ে যায়, তা প্রত্যেকের তথ্য প্রত্যেকে জানলে বাংলাদেশে এখনো ওই ধরনের পরিবেশ পরিস্থিতি সরকার তৈরি করতে পারেন নাই। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবেয়া স্মৃতি। দর্শক, প্রথমেই জ্বালানির সংকট প্রসঙ্গ। রাজধানী সহ সারা দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। অনেক পাম্প গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ব্যাহত শিল্প কারখানার উৎপাদন, চুলা জ্বলছে না অনেক বাসা বাড়িতেও। ফিলিং স্টেশনে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি। বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তীব্র গ্যাস সংকটের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, বাধ্য হয়ে অনেকেই সিলিন্ডার এবং বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। শিল্প খাতেও বিরূপ প্রভাব পড়েছে গ্যাস সংকটে। ব্যাহত হচ্ছে উৎপাদন, বহু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকেরা। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেক কমে যাওয়াতে সংকট তৈরি হয়েছে। এই যে গার্মেন্টস চালাই, কিন্তু গার্মেন্টস মারতে পারি না, রোডের শ্রমিক টানতে পারি না। আজকে 3 দিন ধরে পাম্পে আমরা গ্যাসের লেগা সংকট। বাড়িতে গেলে ফোন দেয়, বাজার লয়ে যেতাম না। বাজার আমি কি বেনু গাড়ি লয়ে, আমি গাড়ি তো গ্যাস বর্তাই না। তো বাজার আমি কিভাবে নেবো? আমরা নর্মালি 15 PSI গভর্নমেন্টের সাথে, তিতাসের সাথে কন্ট্রাক্ট, কিন্তু আমরা 3, 4, 2 PSI পাই না। দর্শক, শিল্পাঞ্চলের দুর্ভোগ নিয়ে আমরা কথা বলবো। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, গ্যাসের প্রভাব শিল্প কারখানাগুলোতে কেমন পড়ছে জানাবেন, এবং ইতিমধ্যে তো আমরা জানতে পেরেছি যে বেশ কিছু কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। স্মৃতি, আসলে গাজীপুর শিল্পাঞ্চলের কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো যে প্রায় 6000 শিল্প কলকারখানা রয়েছে। দিন যতই যায় ততই কিন্তু তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হচ্ছে পোশাক শিল্প কলকারখানা যারা মালিকরা রয়েছে তারা। আমি যেই কারখানাটি রয়েছে এখন রয়েছে এটি ওয়াশিং অ্যান্ড ডাইং সেক্টরে। আমি যদি এই দৃশ্য দেখাই, এখানে যারা শ্রমিকরা ছিল প্রায় এখানে ছিল 60 থেকে 70 জন, এখানে এখন বর্তমান রয়েছে 10 থেকে 12 জন। এতেই বোঝা যায় যে কারখানা মালিকরা কি অবস্থায় রয়েছে। তারা কিন্তু আসলে প্রতিনিয়তই গ্যাসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে যে অতি শীঘ্রই এটি সমাধান করবে, এমন আশ্বাস দিয়েই এখন পর্যন্ত সেটি টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু পক্ষান্তরে যদি বলি যে এই শিল্প কলকারখানার যে মালিকরা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন বায়ার যারা রয়েছে বিভিন্ন দেশের, সেই বায়ারদের সাথে কিন্তু আসলে তাদের যে কমিটমেন্ট দেওয়া যে শিডিউল সময় রয়েছে সেটি পর্যন্ত কিন্তু আসলে রাখতে পারছে না, যে জন্য কিন্তু তারাও কিন্তু এক প্রকারে কিন্তু উদাসীন বা অতিষ্ঠ হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু বলছে। তবে এখানে যারা কারখানার মালিক রয়েছে, কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছেন, তারা যে বিষয়টি বলছিল যে প্রতিদিন তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের 3 ভাগের 1 ভাগও তারা তুলতে পারছে না, অর্থাৎ সেটি কাজ করতে পারছে না। যেই কারণে কিন্তু তারা কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছে তাদেরকে বসিয়ে বসিয়ে মূলত এখানে টাইম পাস করা হচ্ছে, এমনটাই জানিয়েছিল। তবে এখানে একজন জিএম রয়েছে, আমরা একটু জিএম এর সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি অবস্থা রয়েছে আপনাদের শিপমেন্টের? শিপমেন্ট আমরা সঠিক সময়ে দিতে পারতেছি না, এখন আমরা অর্ডারই পাচ্ছি না। ঠিকমতো ডেলিভারি না দেওয়ার কারণে আমরা অর্ডারগুলো অনেকটাই আমরা হারাই ফেলতেছি।
এখন ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না। লোকজন দেখতে পারতেছেন যে বসে আছে, দাঁড়ায় আছে, কাজ নাই, উভয় সংকটে রয়েছে। স্মৃতি, যে বিষয়টা জানছিলাম যে সেটি আমিও বলেছিলাম যে গার্মেন্টস যে মালিক রয়েছে তারা কিন্তু এক প্রকার উভয় সংকট রয়েছে, খুব শীঘ্রই তারাও আসলে বন্ধ করে দেওয়ার যে পরিক্রমা সেটি আসলে চলছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। দেশে গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে বছর দুয়েক সময় লাগবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটের একটি কর্মশালা শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। মন্ত্রী এ সময় বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট, অবকাঠামো তৈরি করে সংকট থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন সেটা দিতে হবে। জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে মহেশখালীর ভাসমান দুটি সামিট এবং এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবারও স্বাভাবিক হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা হলেও বেড়েছে। নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর আজ ভোর 4টা থেকে সরবরাহ স্বাভাবিক হয়। বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে যায়। বর্তমানে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় 460 মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আগামী 19 আগস্টের মধ্যে মেরামত কাজ শেষ হলে উভয় টার্মিনাল থেকে দৈনিক স্বাভাবিক 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নিরাপদ ত্রুটি নিয়েই চলছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ড। শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই সেখানে। 3 দফা নোটিশ দেওয়ার পরও পাল্টায়নি কোনো চিত্র। শুক্রবার গ্যাস বিষক্রিয়ায় 9 জন শ্রমিকের মৃত্যু এবং 25 জন আহতের পর টনক নড়ে প্রশাসনের। গ্যাসমুক্ত না করে ঝুঁকিপূর্ণভাবে জাহাজ কাটার প্রমাণ মেলে সেখানে। ঘটনা তদন্তে এখন পর্যন্ত 3টি কমিটি গঠিত হয়েছে, তবে মামলা হয়নি এখনো পর্যন্ত। হতাহতরাও পায়নি ক্ষতিপূরণ। এই সেই স্ক্র্যাপ জাহাজ যেটির ট্যাঙ্কে কাজ করতে গিয়ে প্রাণ হারায় 9 জন শ্রমিক। শনিবার সকালে শিপইয়ার্ডটিতে তদন্তে গিয়ে বিস্ফোরক অধিদপ্তর জানায়, ঘটনার 6 ঘন্টা পর গিয়েও সেখানে বাতাসে 10.8 ppm মাত্রার বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি মিলেছে, যা থাকার কথা ছিল শূন্য। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সেখানে বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি ছিল 100 ppm এর বেশি। গ্যাস মুক্ত না করে জাহাজ কাটার কারণেই এই দুর্ঘটনা। তো এখানে আসলে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। ঘটনার দিন শুক্রবার ছিল ছুটির দিন, তারপরও খোলা ছিল শিপইয়ার্ডটি। বাধ্য করা হয় শ্রমিকদের কাজ করতে। একই সাথে শ্রমিকদের সেফটি সিকিউরিটি মানা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর, যা খতিয়ে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে অক্সিজেন রাখে নাই ওরা, এত বড় কোম্পানি। একবার করছিল কিন্তু দানা থাবা দিয়েছে যে কিছু জানেন, ওই যে বাইরের লোকরা দানা থাবা দিয়ে কাজ করার আগেই এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো তৈল জাতীয় পদার্থ থাকবে না, এগুলো নিশ্চিত করার পরেই কাস্টিং করার কথা। এই জন্য তদন্ত কমিটি হচ্ছে, যদি ছুটির দিনে কাজ করিয়ে থাকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, শ্রম আইন অনুযায়ী প্লাস অন্যান্য আইন অনুযায়ী। গ্রিন শিপইয়ার্ডের সার্টিফিকেট কিভাবে পেল ইয়ার্ডটা এত প্রাণহানির পর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনও প্রশ্ন তুলেছে বিষয়টি নিয়ে। ঘটনা তদন্তে হয়েছে 5 সদস্যের কমিটি। একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং এটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির দুর্ঘটনার আগে ও পরে সকল অনিয়ম, ঘাটতি ও অবহেলা তদন্ত প্রতিবেদনে তুলে আনা হবে বলছেন শিল্প সচিব। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে
দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে এখনও মামলা হয়নি 9 শ্রমিক মৃত্যুর ঘটনায়। পরিবার মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে বলছেন পুলিশ সুপার। একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এদিকে এখনও ক্ষতিপূরণের 10 লাখ টাকা পায়নি নিহতদের পরিবার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার করদাতা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বেশিরভাগ তথ্যে প্রবেশ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। সেপ্টেম্বরের মধ্যে চালু করতে চায় এপিআই সার্ভার। এতে ব্যাংকিং সার্ভার, বন্দর, করদাতা প্রতিষ্ঠানের সার্ভার, ভূমির মতো ডেটাবেইসের সাথে সরাসরি যুক্ত হতে পারবে এনবিআর। তখন খুব সহজেই তথ্য গোপন করে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে আসবে। আবার ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক সংবেদনশীল তথ্য থাকে, ডেটা প্রাইভেসি নিয়েও শঙ্কায় কেউ। তবে শঙ্কার সম্ভাবনা যাই থাকুক, রাজস্বে অটোমেশনের কোনো বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সরকার পরিচালনা যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এই চুক্তি নিয়ে ক্ষোভ হতাশা বহু পুরনো। বাস্তবতা হচ্ছে এবছরও এনবিআর বেঁধে দেওয়া অর্থ থেকে 92,610 কোটি টাকা আদায় করতে পারেনি। তার উপর যারা কর দেন তাদেরও রয়েছে ভোগান্তি, হয়রানির নানা অভিযোগ। রাজস্বে গতি, স্বচ্ছতার পাশাপাশি দুর্ভোগ কমাতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই সার্ভার চালু করার প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এতে এনবিআর ব্যাংকিং সার্ভার, কাস্টমস ও বন্দর, করদাতা প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার, ভূমি, জাতীয় পরিচয়পত্রের মতো সরকারি ডেটাবেজের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। এই সার্ভারের মাধ্যমে ভুল তথ্য বা তথ্য গোপন করে কর ফাঁকির প্রবণতা কমানো সম্ভব বলেও মনে করছেন অনেকে। কর দেওয়ার জটিলতা আর হয়রানিও কমে আসতে পারে অনেকটাই। ল্যান্ড রেজিস্ট্রি কিংবা আপনার যে অন্যান্য যেই ধরনের বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অথবা অন্যান্য অ্যাসেটস ওনারশিপস, এই জিনিসগুলো আসলে এনবিআর ট্র্যাক করতে পারবে। সো স্পেসিফিক্যালি এই এপিআই এই অটোমেশনের ফলে যারা যে ব্যবসায়ীরা ট্যাক্স দেন ঠিকমতো, তাদের জন্য নতুন করে কোনো সমস্যা তৈরি হবে বলে আশা করছি না। আবার এপিআইয়ে সংবেদনশীল অনেক বাণিজ্যিক তথ্য থাকায় তা ফাঁস হওয়ার শঙ্কা দেখছেন কেউ। সার্ভার ডাউন বা টাইপিং ভুলের কারণে এলসিতে তথ্যে গরমিলকে ট্যাক্স ফাঁকি হিসেবে দেখা হতে পারে, যাতে হয়রানিও বাড়বে আরও। ডিজিটাল এত তথ্যের দখল ব্যক্তির ডেটা প্রাইভেসি লঙ্ঘন আর নজরদারির ঝুঁকিও বাড়াতে পারে বলে মনে করেন কর আইনজীবীরা। শুধু ট্যাক্স দেখলেই হবে না, এখানে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সব সেক্টর জড়িত থাকে। আমার তথ্য আরেকটা কোম্পানি জানবে, আমার তথ্য আরেকটা প্রতিষ্ঠান জানবে, এটার গোপনীয়তা থাকা দরকার। যদি এই এপিআই সার্ভারের মাধ্যমে যেটা ওপেন হয়ে যায়, তো প্রত্যেকের তথ্য প্রত্যেকে জানলে বাংলাদেশে এখনও ওই ধরনের পরিবেশ পরিস্থিতি সরকার তৈরি করতে পারেন নাই। এপিআইয়ের মতো সার্ভার ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রাজস্ব আহরণে গতি বাড়িয়েছে। আবার শ্রীলঙ্কায় সফটওয়্যার টেকনিক্যাল ত্রুটির কারণে অনেক এলসি অটো প্রসেস হয়ে তথ্যে গরমিল দেখায়। ভারতে আবার প্রথমে ধাক্কা খেলেও পরে কাঙ্ক্ষিত ফলাফল মিলেছে কেন্দ্রীয় সার্ভার চালু করায়। তবে শঙ্কা আর সম্ভাবনা যাই থাকুক, অটোমেশনের বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। একটা জেনারেল ইমপ্রেশন অ্যাবাউট এনবিআর অফিসিয়ালস যে আচরণগত এগুলো তো সমস্যা যে নাই আছে, কিন্তু এটাকে মাথায় রেখে অটোমেশনটা হলে পরে সেবাটাও ভালো হবে। এই বেঙ্গালুরুতে ওরা অটোমেশন একটা হোল অটোমেশন ওরা করেছে। বিভিন্ন জনের সাথে কানেক্টেড না থাকলে তুমি তথ্য পাবে না। তো এখনও বিভিন্ন সফটওয়্যার ও সার্ভারের সাথে আলোচনা করছে এনবিআর। এরপর জেলা উপজেলার কর কর্মকর্তাদেরও ডিজিটালি দক্ষতা বৃদ্ধির কাজ রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বিপুল পরিমাণ বিনিয়োগের আগে তরঙ্গের দাম নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন মোবাইল অপারেটররা। শুধু রাজস্ব বৃদ্ধিতে মনোযোগী না হয়ে তরঙ্গের দাম কমিয়ে বিনিয়োগ বান্ধব মূল্য কাঠামো তৈরির দাবি জানিয়েছেন তারা। সকালে তরঙ্গ বিষয়ে আয়োজিত এক সেমিনারে তারা এই দাবি জানিয়েছেন। টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, মোবাইল অপারেটররা বিটিআরসির কাছ থেকে নির্ধারিত দামে নির্দিষ্ট মেয়াদের জন্য এই তরঙ্গ বরাদ্দ পায়।
পর্যাপ্ত তরঙ্গ না থাকলে উচ্চগতির মোবাইল ব্রডব্যান্ড সেবা সম্প্রসারণ কঠিন হয়ে পড়ে। আবার স্পেকট্রামের দাম বেশি হলে অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগও কমে যায়। ফলে মূল্য নির্ধারণের ক্ষেত্রে রাজস্ব আহরণ এবং বিনিয়োগ দুই দিকের ভারসাম্য রাখা খুবই জরুরি। বিটিআরসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সবগুলো মোবাইল অপারেটর মিলে 463 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে। এর মধ্যে আগামী নভেম্বরে গ্রামীণ ফোনকে 32.4 মেগাহার্টজ, রবিকে 29.4 এবং বাংলালিংককে 21 মেগাহার্টজ তরঙ্গ নবায়ন করতে হবে। দর্শক, এবার আমরা একটু সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। আমরা গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে পুঁজিবাজারে। ডিএসসি প্রধান সূচকের সাথে সেখানে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ, বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএসসির ইন্ডেক্সেও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিব আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 23 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5,883 পয়েন্টে। ডিএসসি S30 সূচক সেটি কিছুটা বাড়লো। ডিএসসি সূচক সেটি অবশ্য 3 পয়েন্টের মতো কমেছে। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4,987 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে কিন্তু লেনদেন হয়েছিল 4,727 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 162টি, কমেছে 208টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 17টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো, হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 34,67 লাখ টাকার শেয়ার। 34,75 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ এবং মালিক স্পিনিং ছিল তৃতীয় অবস্থানে। প্রায় 52 ভাগ বেড়ে ডিএসসিতে দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল তুংহাই নিটিং অ্যান্ড ডাইং। এরপরেই যথাক্রমে ছিল জিবিবি পাওয়ার এবং নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার। গত সপ্তাহে দর পতনের দিক থেকে শীর্ষে ছিল সেখানে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রায় 20 ভাগ কমে প্রথমে এই কোম্পানিটি অবস্থান করেছে। এর পরের অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড এবং ফারিস্ট ফাইন্যান্স। দর্শক, একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দেব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি সেটি কিন্তু 0.49% মতো বেড়ে দাঁড়িয়েছে 15,803 পয়েন্টে। বেড়েছে অন্য দুটি সূচকও, সিএসসিএক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 329টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 145টি, কমেছে 162টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 22টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহের লেনদেনের ভিত্তিতে আমরা শীর্ষে দেখতে পেয়েছি বেক্সিমকো ফার্মাকে মোট 49,97 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি। 40 কোটি টাকার কিছু বেশি লেনদেনের পরের অবস্থানে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আমরা দেখতে পেয়েছি ডাচ বাংলা ব্যাংকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ওমান উপকূলে একটি রুশ তেলবাহী জাহাজ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। ওমান জানিয়েছে দেশটির হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের কাছে এই ঘটনাটি ঘটে। ক্যারোলিন বেইজিংই নামের জাহাজটিতে ছিল প্রায় 10 লাখ ব্যারেল তেল, যা এশিয়ায় নেওয়া হচ্ছিল। গত 8 জুন ইয়েমেন উপকূলে বিস্ফোরিত হয় এই নৌযানটি। এরপর 30 জুন আল কিবলিয়াহ দ্বীপের কাছে আটক পড়ে এটি। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিকভাবে ধারণা যে এই ঘটনার সাথে ইরান যুদ্ধের সম্পর্ক নেই। তীব্র তাপদাহ এবং বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে লেবানন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকে বিপাকে পড়েছে দেশটির বাসিন্দারা। ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরকেও। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ এবং দেশটিতে আসা অভিবাসী শ্রমিকেরা। সবার মনে প্রশ্ন থেকেই যায় যে কবে মিলবে এই ভোগান্তি থেকে তাদের মুক্তি। লেবানন থেকে আমাদের সহকর্মী বাবু শাহ রিপোর্টে থাকছে ডেস্ক রিপোর্ট। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। লেবাননের রাজধানী বৈরুতে এই দুই সংকটে হাসফাস অবস্থা। দিনের তাপমাত্রা উঠেছে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ এবং দেশটিতে থাকা অভিবাসী শ্রমিকেরা। বিদ্যুতের ঘাটতি মেটাতে বহু মানুষকে নির্ভর করতে হয় বেসরকারি ডিজেল জেনারেটরের ওপর, আর তা কিনতে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন, যা প্রবাসী বাংলাদেশি সহ অনেকেরই সাধ্যের বাইরে। বিদ্যুৎ 5-6 ঘন্টার বেশি থাকে না, তাই আমরা বাইরের থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। আর এই বিদ্যুতে আমাদের এসি ফ্যান আমরা চালাইতে পারি না, তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা, অন্যান্য প্রবাসীরা খুব কষ্টেতে আছে। লেবাননের দীর্ঘ অর্থনৈতিক সংকটের কারণে প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতেও। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তীব্র এই গরম থেকে সাময়িক স্বস্তি পেতে অনেকেই ছুটছেন সমুদ্র সৈকতে। ভূমধ্য সাগরের পানিতে নেমে শরীর ঠান্ডা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন দেশের অভিবাসীরা। কেউ আবার শহরের বাইরে ছুটছেন ঝর্ণা কিংবা প্রাকৃতিক জলাধারের কাছে।
লেবানন 2-1 সপ্তাহ পর্যন্ত প্রচুর গরম পড়তেছে। এই গরমের কারণে কোনো কাজ কাম করা যাইতেছে না, তার কারণে সপ্তাহের একদিন ছুটির দিন রবিবার আজকে আমরা সাগর পাড়াতে সবাই আসলাম। অনেক দিন ধরে অনেক গরম, এই জন্য আজকে আমরা সাগর পাড়ে আসলাম একটু ঠান্ডা খাওয়ার জন্য। গরমের মধ্যে কাজ করতে আমাদের অনেক কি কষ্ট হয়, সপ্তাহে একদিন বন্ধ থাকে, এই সাগর পাড় আসলাম, বন্ধু বান্ধব নিয়ে আসলাম, এখানে অনেক ঠান্ডা। গরম আর বিদ্যুৎ সংকট থেকে মুক্তির অপেক্ষায় লেবাননবাসী ও অভিবাসীরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।